আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা 15 মিনিট। তো আমি দেখেন রান্না বাড়া করে সমস্ত কাজ সব সেরে ঘরে চলে আসছি। তো আজকে সকালে রান্না করেছি এই যে দেখেন বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়ে আসলাম, আর এই যে আলু ভর্তা করবো। তো এনে 2টা আলু আনাসেরা রাফির খাওয়াবো, আর এই 3টা আলু ভর্তা খাবো। তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে ধান নিয়ে যাব ওই সেই মেহগনি গাছের বাগানের ওখানে। আর আজকে দেখেন রোদ কম, এত রোদের তেজ কম, মানে মনে হচ্ছে ধান মনে হয় 15 দিন লাগবে শুকাতে। আর 2-3 দিন যদি ভালো রোদ হতো তো ধানটা ভালোভাবে শুকিয়ে যেত তাড়াতাড়ি। তো দয়া করে সবাই একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। মোটামুটি যদিও বা এখন আব্বু শব্দ করো না বাবা, ভালো ভিডিও দিতে পারছি না। সংসারের এসব কাজ একা হাতে করতে যাইয়ে মানে ওদিকে দেখেন আনাস আর রাফি কাগজ কাটাকাটি করছে, ঠান্ডায় করছি। বিছনার পারে বসে বসে কাটো, বিছনা ময়লা হোক তাই বলে কি ঠান্ডার মধ্যে এইভাবে শুয়েছি। ফ্লোরে যে ঠান্ডা। আবু যাও বিছনার পারে যাও। আর রাফি তোমার যা দেখলে আনাসে যাবেন, যাও। রাফি তোর আব্বু রুটি কর, ধানটা বনে দিয়ে আসতে হবে, না দিয়ে আসলে ভাত খেয়ে নিয়ে তো আমার বসে থাকতে হবে, সেখানে উঠবে না ঘুমের তো এটা নিয়ে করা তা করা। খাবা? আচ্ছা দিচ্ছি। তো দেখেন সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেঘলা আকাশ দেখলাম, তারপরও ভাবলাম যে যতটুক যা বাতাস আছে বাতাসে ধানগুলো মেলে দিলে হয়তো বা একটু শুকাবে, আর যদি বস্তায় ভরে রেখে দিই তাহলে আরও ধানগুলো নষ্ট হয়ে যাবে, আর ভাত রান্না করলে তখন ভাত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই ভেবে আমি ধানগুলো সেই বাছড়ায় নিয়ে গেছি, আবার নিয়ে যেয়ে তারপরে মনে করেন মানে মেলে দিয়েছি। মেলে দেওয়ার 1 ঘন্টা পরেই দেখি মেঘ হয়ে একদম অন্ধকার হয়ে আসছে। সেই ধানগুলো আবার বস্তায় ভরেছি, বস্তায় ভরে তারপরে গাছের গোড়ায় রেখে ঢেকে রেখে চলে আসলাম বাড়ি। তো এখনও আল্লাহর রহমতে বৃষ্টি পড়েনি, বৃষ্টি পড়লে তারপরে যে মানে যত কষ্টই হোক আমার ধানগুলো আবার বাড়িতেই আনা লাগবে। রাফির আব্বু এই মাত্রই গাড়ি নিয়ে চলে গেল, মানে মনে হয় 12টার দিকে গেছে, আর এখন হচ্ছে এখানে 2টা বাজে। তো 12টার দিকেও গাড়ি নিয়ে বের হয়েছে, ও তো আসতে আসতে আবার রাত হয়ে যাবে। যদি বাইচান্স বৃষ্টি নেমে যায় তাহলে আমারই নিয়ে আসা লাগবে ধানগুলো কোমরে করে, বস্তা আর কি। তো যাই হোক ধানগুলো সিদ্ধ করে পদে পদে যে কতটা কষ্ট পাচ্ছি আসলে। একা মানুষ যদি একটা কোনো সাহায্য করা লোক থাকে তাহলে অত কষ্ট হয় না, যদি ভালোভাবে রোদ হয়। তো একদিকে রোদ নাই, বৃষ্টি নামে যাচ্ছে, আবার মেঘলা আকাশ, তারপরে আবার মানুষ নাই। মানে কি যে একটা বিপদে পড়েছি কয়টা চালের জন্য, ভাতের জন্য, মানে সে কথা আসলে ভিডিওতে বললে আপনারা অনেক কষ্ট পাবেন, যার কারণে আর বলছি না। তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে মাত্র ঘরে যাচ্ছি, আমাদের এই যে সামনের বাড়ির ওই চাচা শ্বশুর বলছে, ওগো তোমার এই যে বিশালিগুলো এখানে পড়ে রয়েছে, বিশালিগুলো তাড়াতাড়ি ঘরের বারান্দায় উঠাও, তা না হলে বৃষ্টি যদি এসে ভিজে যায়। তে মানে রাফির আব্বুর নাম ধরে বলছে যে তোমার থবে না নে। তো যাই হোক সেই কথা শুনে মনে মনে চিন্তা করলাম যে আসলে ঠিকই বলছে। তো সকালবেলা আমি যখন কাজ করি সংসারের বা রান্না করি তখন রাফির আব্বুর আমি বললাম যে আমি এই রান্না করছি কাজ করছি, তুমি ঘুমিতে উঠে একটু মানে বিচেলিগুলো পালা দাও, তারপরে যারা ব্যাপারী এই বিচালি কেনে তাদের পালি বিক্রি করে দিবানে। তো রাফির আব্বু এই কথা শুনে লেপ আরও বেশি করে মুড়ি দিয়ে ঘুমানো শুরু করলো, কোনো কথা বলল না।
তো দেখেন আমি কি কষ্ট করে যে সেই ধান তুলে আসলাম, ধান তুলে রেখে এসে তারপরে আবার এই যে সেই খড় বিছালিগুলো সব আমাদের এই যে বারান্দার এই সাইডে এনে পালা দিয়ে রেখে দিলাম, তারপরে ইনশাল্লাহ বিক্রি করে দেব। আর আমি এই কাজটা করছিলাম আর আমার আনাজ তখন ঘুমাচ্ছিল। তো দেখেন আমি কাজ করছিলাম আর বলছিলাম যে আল্লাহ আমার জন্য বিছালিগুলো বাইরে থেকে এনে এখানে পালা দেওয়ার পরে যেন আনাজ ঘুমিতে ওঠে। তারপরে যে দেখেন ঠিকই আমার কাজ শেষ করে হাত মুখ ধুয়ে মাত্র ঘরে আসলাম আর আনাজ ঘুম থেকে উঠে পড়েছে। তো ঠিক আছে, ওর একটু ঠান্ডা করি আগে, তারপরে ইনশাল্লাহ ফিরে আসছি আবার। তো দেখেন এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, আর মনে হয় 20 মিনিট পরে মাগরিবের আজান দেবে। তো ওই যে বললাম না যে আনাজ ঘুমিয়েছিল আর আমি বিছালিগুলো বাড়ির ভিতরে নিয়ে আসলাম। তো ওই বিছালিগুলো বাড়ির ভিতরে এনে তারপরে হাত মুখ ধুয়ে ঘরে আসলাম, আনাজ ঘুমিতে উঠে পড়লো। তারপরে আমি, রাফি আর আনাজ আমরা দুপুরের ভাত খাতে বইলাম। মানে দুপুরবেলা তো খাওয়া হয়নি, আসরের আজানের পরেই বসে ভাত খাচ্ছিলাম। ভাত খাচ্ছি আর সেই মুহূর্তে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া দেখে তো মনে করেন যে তাড়াতাড়ি সেই ঘরে যে তালা দেব, তালা দেওয়ার কথাও মনে নেই। ঘরটা সেইভাবে ফেলে রেখেই মনে করেন দৌড়ায় এসে ধানের কাছে গেছি। ধানের বস্তা যেখানে রেখে আইলাম সেখানে যেয়ে সেই ধানের বস্তা কি করে আমি নিয়ে আসবো, ওই ধানের বস্তা। তারপরে মনে করেন যে 4টে বস্তা করিলাম। 4টে বস্তা থেকে 4 বস্তা মনে করেন যে যখন আমি কোমরে তুলছি, আশেপাশে যে একটা লোকও নেই, বৃষ্টির ভিতরে সবাই ঘর বাড়িতে বসে রয়েছে। সেই রাফির আর আনাসের একটা গাছের নিচে দাঁড় করিয়ে রাখলাম, রেখে বললাম কারুর বাড়ি যাতে, ওরা কারুর বাড়ি যাবে না। সেই ওদের এক গাছের নিচে দাঁড় করিয়ে রাখলাম, রেখে সেই যে বড় বড় 1 মণ করে ধান এক একটা বস্তায়, সেই ধানের বস্তা যখন তুলছি শুধু মনে মনে যে কত দোয়া পড়ছি, আর আল্লাহ তুমি আমার শক্তি দাও, আমার এত কষ্ট করে আমি ধানগুলো সেদ্ধ করেছি, সেই ধানগুলো যদি এখন ভিজে যায় তা আমি মানে নানান রকম এরকম কথা আমি মনে মনে আল্লাহর বলছি আর শক্তি চাচ্ছি শুধু। এইভাবে করে করে সেই বড় বড় বস্তা কোমরে তুলে মনে করেন বৃষ্টির ভিতরে ভিজে অর্ধেক পথ নিয়ে আইছি। অর্ধেক পথ আনার পরে যেয়ে আর পারিনি, তখন আল্লাহর কি রহমত বৃষ্টি একটু কম হলো। বৃষ্টি একটু কম হলে তারপরে যেয়ে আমি বাড়ি থেকে আরও 3টে বস্তা নিয়ে গেলাম, আরও 2টা বস্তা নিয়ে গেলাম। তো আরও 2টা বস্তা নিয়ে আর আগে 4 বস্তায় ধান ভরা ছিল, মোট তারপরে 6 বস্তা করলাম। মানে অল্প অল্প করে 6 বস্তা করলাম, করে তারপরে ওখান থেকে সেই 6 বস্তা ধান এই যে ঘরের বারান্দায় আনলাম। তারপরে এই তো হাত মুখ ধুয়ে আবার ঘরে আসলাম। কি কষ্ট যে করছি ধানগুলো নিয়ে সেটা আসলে বলার মতো না। তো সেই ধানগুলো এনে তারপরে যে এখানে আমার রাফির আর আনাসের জন্য আমি একটু পাস্তা রান্না করতে যাব। ছেলে দুটোরও যেরকম কষ্ট দিচ্ছি নিজেও সেরকম কষ্ট করছি। আমার যে হাত পা সারা শরীরে যে এমনিতেই ব্যথা বিষ জ্বালা যন্ত্রণায় বাঁচি নিয়ে, তারপরে 1 মণের উপর এক একটা ধানের বস্তা কোমরে করে নিয়ে আইছি। মানে আমার যে কি অবস্থা, যার কারণে আমি গতকালকে রাতে যে ভিডিও আপলোড দেব, আমি সেই পাস্তা রান্না করেছি। তো ভিডিওর সাথে আমার ভয়েস ওভারের কোনো মিল নেই, যার কারণে দুঃখিত। আসলে গতকালকে ভিডিও করার আজকে ভয়েস ওভার দিচ্ছি আমি। তো রাতে ভিডিওটা ছাড়বো অনেক চেষ্টা করলাম, কিন্তু হাত পায়ের ব্যথার জন্য আমি ফোনটা হাতেই ধরতে পারিনি, এতটা কষ্ট পাচ্ছিলাম। তারপরে সেই পাস্তা রান্না করলাম। রাফির আব্বু রাত্রি বাড়ি এসলো, ডিম ভেজে ভাত দিলাম, তার আবার দুধ জাল দিয়ে দিলাম, দুধ দিয়ে ভাত খেলো আর ডিম ভাজি দিয়ে ভাত খেলো। আমি আর ওই রাত্রি ভাতও খাইনি। আমি মনে করেন রাফির আব্বুর ভাত দিয়ে খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আসলে কপালে যদি কষ্ট থাকে তো সে কষ্ট ভোগ করা লাগবেই যেভাবেই হোক। তো আমার আসলে কপালে কষ্টই হয়তোবা, যার কারণে আমার পদে পদে এইভাবে কষ্ট করতে হচ্ছে। তো এখন এই যে দেখেন আমি আনাসের সাথে একটু সময় কাটালাম, কাটিয়ে মনে করলাম শুয়ে বসে থেকে আর কি করব, আমার ছেলে দুটোর মানে একটু কিছু খাওয়াই। তো যাই হোক, সেই ফ্রিজে 3 টুকরো গোশ রেখে দিলাম গরুর। তো এখন পর্যন্ত পাস্তা রান্না করা হয়নি। তো এখানে যে গরম মশলা করেছি আর এদিকে এই যে পাস্তা সেদ্ধ করে নিলাম। তো যাই হোক, সিম্পলভাবে আমি গরুর গোশ দিয়ে আর একটু দুধ দিয়ে রান্না করে দেবো। এইভাবে রান্না করলে আনাসেরও অনেক পছন্দ, রাফিরও অনেক পছন্দ। তো যাই হোক, পাস্তাটা রান্না করি, তারপরে ইনশাল্লাহ ফিরে আসছি।
তো দেখেন পাস্তাটা রান্না করা হয়ে গেছে। আর আমার ফোনে ফ্ল্যাশ লাইটটার যে অবস্থা, তাতে তো 4 মাস প্রায় ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে গেছে, এখনো ঠিক করতে পারিনি। তো ইনশাল্লাহ এবার বেতন পেলে ফোনের ফ্ল্যাশ লাইটটা ঠিক করব। তো না হলে দেখেন কি অন্ধকার, ফোনের ফ্ল্যাশ লাইটটা থাকলে ঠিকই দেখা যেত। তো এখন রাখি গেল আবার প্রাইভেট পোল্ট্রি, ওর বেশি পড়া না, অল্প পড়া আছে, মানে চিত্র আঁকানো, ওই যে পতাকা, মাছ, পাখি এগুলো। তো এখন আমি আনাসের জন্য নিয়ে যাব ঘরে, আনাস আর আমি খাবো, পরে রাখি দেবো। থাক, এটা এখানে ঢাকা এই জায়গায়, হ্যাঁ ঢাকা থাক ওই জায়গায়। আর এই যে আমি আর তুমি খাই চলো ঘরে যাই, চলো। তো ঘরে গিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে একটু ভিডিওতে কথা বলবো। ওরে বাবা, জুতো খুলে থো বাবা, না খাও, আমি চামচ নিয়ে আসি না, বসো। ভালো বউ, মজা লাগছে, বিসমিল্লাহ। গরম গরম, এই পাশে বসো, এই পাশে বসো, এই জায়গায় বসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো খুশির একটা খবর আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম সরাসরি কথা বলতে। তো অনেক দিন ধরে এইভাবে আপনাদের সাথে কথা বলা হয় না। আর আজ 3-4 দিন যেহেতু একটু খুব ব্যস্ত যাচ্ছে ধান নিয়ে, একা একা মানে ছেলেপেলে নিয়ে, ধান নিয়ে, শীতের সময় দিন ছোট, সব কিছু মিলিয়ে খুবই মানে এমন অবস্থায় দিনগুলো পার করছি, মানে সেটা আসলে ভিডিওতে ওইভাবে বলাও সম্ভব না। নিজের কষ্ট নিজেরই ভোগ করা লাগছে। তো সেই কষ্ট ফেলিয়ে রেখে বা সেই কষ্ট চাপা রেখে মনে করেন একটা আপনাদের খুশির সংবাদ জানাবো, কারণ সেটা জানার পরে আপনারাও আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমিও অনেকটা খুশি হব। কারণ ওই যে দেখেন সারাদিন যত কষ্টই করি না কেন, যখন রাতের বেলা ভিডিও ছাড়ি, ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকলে যখন কমেন্টগুলো পড়ি, তখন সত্যি আসলে মন ভালো হয়ে যায়। আমার তো মানে হাসি খুশি থাকার একটা মাধ্যমই এই ইউটিউব চ্যানেলটা বা আপনারা। তো যাই হোক, এ দেখেন আনাস বসে বসে খাচ্ছে আর আমি কথা বলছি। তো গত পরশুদিন যে একটা ভিডিও দিলাম, থাম্বনেল টাইটেল ছিল এরকম যে স্বামী দ্বিতীয় বিয়ের শখ জেগেছে। তো ওই ভিডিওটার থাম্বনেল আর টাইটেল আমি 2 বার পাল্টাইছি। তো আমাদের কেমন হয়, মানে শুধু এটা আমার না, আমাদের প্রায় প্রতিটা মানুষই যারা ভিডিও করি, ওই প্রথম যে থাম্বনেল টাইটেল দেওয়া হয় সেটা যদি র্যাঙ্ক না করে, তাহলে দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পরে আবার থাম্বনেল টাইটেল দিতে হয়, দিতে যে থাম্বনেল টাইটেলটা র্যাঙ্ক করে সেইটাই রেখে দিতে হয়। তো ওই দিন আমি প্রথম ওই থাম্বনেল টাইটেল দিয়েছি, তেমন একটা র্যাঙ্ক করিনি। তুমি খাও বা, তেমন একটা, আচ্ছা আমি খাচ্ছি, আমি যে কথা বলছি আন্টিকারের সাথে, তো তেমন একটা র্যাঙ্ক করিনি, না করলে অনেক রাত হয়ে গেল। তো ভাবলাম যে একটু পাল্টাই। তো যাই হোক, একটু পাল্টিয়ে উল্টো পাল্টা আবার একটু লেখলাম, মানে আর একটু ভেবে চিনতে লেখলাম। হ্যাঁ খাও। লেখার পরে মনে করেন যে ঘুমিয়ে পড়েছি, আমি আর খেয়াল করিনি, মানে ঘুমিয়ে পড়েছি বলতে অনেক রাত, তখন রাত 1-2টার কাছাকাছি। ঘুমিয়ে পড়ার পরে রাত 4টের সময় যখন আমার ঘুম ভেঙেছে হঠাৎ, আমি ফোন আবার চেক করি, কারণ সকাল হলেই কয় টাকা মানে কয় ডলার উঠলো বা কোন ভিডিওয় কত ইনকাম হলো, কয়জন সাবস্ক্রাইবার বাড়লো, এটা কিন্তু চেক করতে খুব ভালো লাগে। এই যে যারা ইউটিউব চ্যানেল চালায় সবাই কিন্তু এরকম চেক করে। তো ওই যে ঘুমতে উঠলেই আগে ওই জিনিসটা চেক করি। তো চেক করতে উঠে দেখি যে মনিটাইজেশনের যে একটা চিহ্ন থাকে, ওই চিহ্নটা আমি দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই চিহ্নটা সবুজ কালার থাকলে ইনকাম হয়, আর হলুদ কালার হলে ইনকাম হয় না। তো আমার ওই কালারটা হলুদ হয়ে রয়েছে। আমি তো ঘুমানোর সময় দেখলাম সবুজ ছিল, ঘুমিয়ে পড়েছি, পরে যাই ইউটিউব মনে হয় বুঝতে পেরেছে যে আমি থাম্বনেল আর টাইটেল বারবার 2-3 বার পাল্টাইছি, আমি এটা ওরা বুঝতে পেরেছে। বুঝতে পেরেই মনে করেন ইনকাম বন্ধ করে দিয়েছে। তো কি আর করা, সকাল সেই 4টের সময় ভোর আবার 2-3 বার চেষ্টা করলাম যে দেখি সবুজ করতে পারি কিনা। ওই ভিডিওটায় দেখেন 1900 ভিউ হয়েছে। 1900 ভিউ হয়েছে, অনেক টাকা ইনকাম হইতো, কিন্তু দুঃখের বিষয় 1 টাকাও ইনকাম হয়নি ওখান থেকে, 1 পয়সাও ইনকাম হয়নি।
তো যাই হোক, খুব কষ্ট লাগছিল। একটা ভিডিও যে কত কষ্ট করে সারাদিন কষ্ট করে করি, এডিট করি, ফোনটা হাতে নিতে পারি না। রাফির আব্বু বাড়ি থাকলে কত কষ্ট করে কিভাবে যে সময় ম্যানেজ করে যে ভিডিওটা এডিট করি, ভিডিওটা পাবলিশ করি, সেখানতে যদি একটু ইনকাম হয় তখন মনে করেন সব কষ্ট আমার শেষ হয়ে যায়, আর কিছু মনে পড়ে না। তো ভিডিওটা ইনকাম হয়নি। তো যাই হোক, আল্লাহ হয়তো বা আরেক দিক থেকে ঠিকই পুষিয়ে দেবে। তো এটা আমার একটা কথা। তারপরে যে মনে করেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বুক ভরা অন্তর থেকে দোয়া ভালোবাসা রইল। সবাই যেভাবে আমার সাপোর্ট করে আমার পাশে আছেন, এইভাবে সাহায্য সহযোগিতা করে আমাকে যে আমার মানে কষ্টের দিন থেকে আমার সুখের দিন ফিরিয়ে দিচ্ছেন, সেটা আসলে আমি খাওয়া বা পাশে রেখে দাও। তো যদিও বা আমি ভিডিওই ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলে সব মানে বলতে পারি না ওইভাবে, কিন্তু মনে মনে যে আপনাদের জন্য আমি কত দোয়া করি আর আপনাদেরকে নিয়ে কত কিছু ভাবি যে আমি, সেটা আসলে বাস্তবে বলতে গেলে অনেকে অনেক রকম কথা বলবেন। খাও বা আনাজ খালি খাস্তার কাছে খুব মজা, খুব মজা, খাও। তো যাই হোক, 4111 জন সাবস্ক্রাইবার এই পর্যন্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো আসলে 1000 সাবস্ক্রাইবার হতে আমার 1 বছর লাগিল, তারপরে আবার আর 1000 সাবস্ক্রাইবার হতে আরো 1.5 বছর লাগিল, আর সেখানে দেখেন 3 সপ্তাহের ভিতরে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা আমার কাছে যে কতটা খুশি আর কতটা আনন্দ, তো সেটা আসলে আমি একা একা তো মনে করেন এই যে কাজগুলো করছি আর মনে মনে মানে অন্যরকম একটা শান্তি পাচ্ছি যখনই ফোনের ইউটিউব স্টুডিওটা সেট করছি। খাও শোনা। তো যাই হোক, ইনশাল্লাহ ধানগুলো শুকিয়ে গেলে সেদ্ধ শুকনো করে, ঘরে চাল না থাকলে যে কি অবস্থা হয় সেটা ছেলে পেলে নিয়ে আমি যে কত কষ্ট করছি, সে কষ্ট আসলে কি বলবো। তো ওই উপর থেকে একজন দেখছে, যার বিনিময়ে সে আমার এই যে দেখেন ঠিকই আস্তে আস্তে আমার এই চ্যানেলটা কত বড় করছে, কত বড় হচ্ছে। আগের থেকে আলহামদুলিল্লাহ ইনকামটাও বেড়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ চ্যানেলটা অনেক বড় হবে একদিন, আমার বিশ্বাস। আর আপনাদের সবার দোয়া সাপোর্ট সহযোগিতা তো আছে আমার সাথে। তো যাই হোক, আজকে আমি এখানে দেখেন এই পাস্তা রান্না করে নিয়ে আসলাম। এখনো রাতে কি যে রান্না করব জানি না আমি। রাফির আব্বু বাড়ি আসবে, আসলে শুনবো কি রান্না করব, তারপরে রান্না করব। আমি তো যখনই রান্না করি আমার নিজের ইচ্ছায় রান্না করলি, রাফির আব্বু সেদিনকে খাইও না, অনেক রকমের কথা বলে। তো এই জন্য দেখা যাচ্ছে আমি সবসময় ওর কাছ থেকে শুনি। তো আজকে আমার আর শুনতে মনে নেই যে রাত্রি কি রান্না করব, এই জন্যই বসে আছি। ও আসলি তারপরে ওর কাছে শুনে তারপরে রান্না করব। জীবনের কোনো রুটিন নিয়ম কানুন কিচ্ছু নেই আমার, শুধু এই আপনাদের জন্য, ইউটিউব চ্যানেলটার জন্য মনে হয় আমি বেঁচে আছি, সুস্থ আছি এখনো। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা এইভাবে এই কি বলবো হতভাগার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য আমি অন্তর থেকে দূর থেকে সব সময় দোয়া করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ভালো ভিডিও নিয়ে 2-1 দিনের ভিতরেই ফিরে আসব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আনাস, আন্টি করে সালাম দিয়ে দাও তো। তুমি কি খাওয়া নিয়ে ব্যস্ত? তুমি খুব ব্যস্ত খাওয়া নিয়ে? বাচ্চা বুড়ো হাসি দিয়ে ফেলাই এসছে। খাও বাবা। তো ঠিক আছে, খাওয়া নিয়ে খুব ব্যস্ত আনাস। আমার ছেলেটা যে এত কষ্ট করছে আমার সাথে সাথে। আব্বু আসসালামু আলাইকুম দিয়ে দাও আন্টি করে। আচ্ছা তুমি খাও।